মার খেতে হচ্ছে গোটা দেশের বিভিন্ন প্রান্ত জুড়ে। এটা আমরা দেখতে পেয়েছি। নির্বাচন কমিশনের যে রীতিনীতি তা আপনারা সবাই জানেন, আমরাও কম বেশি জানি। আমি শুধুমাত্র হারবার জন্য আসিনি। বিশ্বাস করুন, আমাদের এই কমিউনিটির ভিতরে এমন কিছু মানুষ রয়েছেন যাদেরকে ভুল বুঝি ঘুর পথে এই রাজ্যে বিজেপিকে নিয়ে আসবার এক কঠিন অপচেষ্টা চলছে। আমি শুধুমাত্র হারবার সিটের জন্য আসিনি, আর আমি ক্যান্ডিডেট হব এটাও আমি জানতাম না। ভেবেছিলাম দলে যোগ দেব বাংলা বাঁচাবার জন্যে, দলে যোগ দেব বাঙালির ঐতিহ্য বাঁচাবার জন্যে, দলে যোগ দেব বাংলার কৃষ্টি কালচারকে বাঁচানোর জন্যে, দলে যোগ দেব বাঙালি জাতির জাতীয় সত্তাকে রক্ষা করার জন্যে আমি প্রার্থী হব, এটাও আমি জানতাম না। এরপরেও যখন তারা আমাকে দিয়েছেন, বিশ্বাস করুন গোটা ভারতবর্ষ জুড়ে আজকে তাকিয়ে দেখলে দেখবেন বিভাজনের যে রাজনীতি, ধর্মীয় সহিষ্ণুতা, একের প্রতি অন্যের হিংসা বিদ্বেষ, একের বিরুদ্ধে আর একজনকে লাগিয়ে দেওয়ার এই যে প্রবণতা, জাতিতে জাতিতে দাঙ্গা, ভাইয়ে ভাইয়ের দাঙ্গা, পাড়ায় পাড়ায় দাঙ্গা, একই দেশের ভিতরে একজন সহনাগরিকের বিরুদ্ধে আর একজন সহনাগরিককে যারা লড়িয়ে দিতে পারে, এমন অভিভাবকের দ্বারাই কখনো দেশে শান্তি হতে পারে না। একই পরিবারের ভিতরে বাবা এক ছেলেকে যদি আর এক ছেলের বিরুদ্ধে লড়িয়ে দেয়, মা এক ছেলের বিরুদ্ধে যদি আর এক মেয়েকে লড়িয়ে দেয়, ওই পরিবার যেমন শান্ত হয় না। আমার এই দেশের, আমার এই ভারতবর্ষের প্রধানমন্ত্রীত্বের দায়িত্বে যারা রয়েছেন, রাষ্ট্র ব্যবস্থা যারা পরিচালনা করছেন, এই ভারত রাষ্ট্রের অভিভাবক হয়ে তারা এক জাতিকে আর এক জাতির বিরুদ্ধে, এক সহনাগরিকের বিরুদ্ধে আর এক সহনাগরিককে যেভাবে তারা লাগিয়ে দিচ্ছে, তাতে আমার মনে হয়েছে ভারতবর্ষের অভিভাবকত্বের দায়িত্ব পরিচালনা করার যোগ্যতা তারা অনেক আগেই হারিয়ে ফেলেছে। দেশ পরিচালনা করার যোগ্যতা তাদের আছে বলে আমার মনে হয়। তো এইরকম একটা সময় আমার মনে হয়েছে, কেউ মুসলমানের কথা বলে, কেউ হিন্দুর কথা বলে, কেউ খ্রিস্টানের কথা বলে, কেউ বৌদ্ধের কথা বলে। আমার মনে হয়েছে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, জৈন, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, পার্সিয়ান সবাইকে নিয়ে চলবার কথা খুব চিৎকার করে একটা দল বলে, তার নাম হলো তৃণমূল কংগ্রেস। একটা নেতা বা নেত্রী বলেন, তার নাম মমতা ব্যানার্জি। একজন যুবাইকার বলেন, তার নাম অভিষেক ব্যানার্জি। তাই তারা আমাকে যখন দায়িত্ব দিয়েছেন, আমিও চেষ্টা করব। আমি শুধু হাওড়া বিধানসভায় জেতার জন্য আসিনি, গোটা বাংলা জুড়ে মমতা ব্যানার্জির এই নেতৃত্ব এবং সর্বোপরি আগ্রাসন শক্তিকে তাড়িয়ে দিয়ে, আতঙ্কবাদী শক্তিকে দূর করে দিয়ে, বিচ্ছিন্নতাবাদ শক্তির মূল শিকড়কে শেষ করে দিয়ে যদি বাংলার মাটিতে শান্তি সম্প্রীতির এই জোড়া ফুলের সরকারকে আবার একবার প্রতিষ্ঠিত করতে পারি, তবেই আমার দলে যোগ দেওয়ার সার্থকতা হবে। শুধু আমি একা জিতলে আমার সার্থকতা নেই। আমি হেরে যদি আমার দল জিতে, আমি হেরেও যদি মমতা ব্যানার্জি দ্বিতীয়বার ফেরে, আমি এক বিন্দু কষ্ট পাবো না। আমি চাই শুধু আমার জিত নয়, আগ্রাসী শক্তি যারা দেশকে টুকরো টুকরো করে দিতে চায়, যারা দেশের জনগণের রক্ত নিয়ে হোলি খেলতে চায়, তাদের মোকাবেলায় মমতা ব্যানার্জি, অভিষেকজির এই লড়াইটা সফল হোক। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, এই মাটিতে সাম্প্রদায়িকতার প্রশ্রয় নেই, এই মাটিতে আমরা বিরোধ করতে দেব না। হিন্দু না ওরা মুসলিম, এই জিজ্ঞাসা জন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোরমার, এই বাক্যটা সফল হোক। বিশ্বসভায় ভারত আবার শ্রেষ্ঠ আসল হবে, সেই মূল মন্ত্র সফল হোক। এতটুকুই কথা বলে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, আর আমার ত্রুটি বিচ্যুতি একটু হবে, একটু দয়া করে আমাকে ক্ষমা সুন্দর চোখে মানিয়ে নেবেন। এবং আপনারা যারা আছেন, আমি যদি রাইটার্স বিল্ডিংয়ে যাই তো আপনাদের মতন কর্মীদের চরণ ধুলির পবিত্রতা বজায় রেখেই হয়তো যেতে পারবো, কারণ মূল মেহনত করেন তো আপনারা কষ্ট করেন বলেই আমরা স্টেজে উঠতে পারি, আপনারা মেহনত করেন বলেই আমরা দিক বিদিক ছুটে যেতে পারি,
আপনারা মেহনত পরিশ্রম করেন, রক্ত ঘামান, দিন রাত পরিশ্রম মেহনত করেন বলেই তবেই কিন্তু আমরা জায়গা পাই। সুতরাং রাইটার্স বিল্ডিংয়ে যদি আমি যাই তো আপনাদের চরণধুলি কষ্ট মেহনত আর পরিশ্রমের বিনিময়ে যাব। আর আমি পরিষ্কার বলছি, এ বাংলার মাটি সম্প্রীতির মাটি, সৌহার্দ্যের মাটি, প্রেম ভালোবাসার মাটি। সব কিছুকে আপোষ করলেও সম্প্রীতি সৌহার্দ্য প্রেম ভালোবাসার উপরে যারা স্টিম রুলার চালাবে তাদের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেকজি জিন্দাবাদ। জয়। অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। 26 মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য এবং আমাদের জেলা সভাপতির একেবারে আন্তরিকতার সাথে যে ক্যান্ডিডেট হয়েছে, আদর সাহেব বসুন। হ্যালো, আমাদের সভাপতি বক্তব্য রাখবে। অঞ্জনা গোলদার মঞ্চে আসার জন্য অনুরোধ করছে। সাহেব বসো 1 মিনিট। এই হ্যালো, আমাদের বক্তব্য রাখছে এখন আমাদের জেলা সভাপতি বুরহানুল মুকাদ্দিম। ধন্যবাদ। আজকে হাড়োয়ার মাটিতে আসন্ন বিধানসভাকে সামনে রেখে আমাদের এই কর্মী সভা, আমি নিশ্চিত যে আপনারা দীর্ঘক্ষণ ধরে এই মিটিংয়ের জন্য আপনাদের অমূল্য সময় ব্যয় করে অপেক্ষা করছেন। আমি 5 মিনিটে বক্তব্য শেষ করে দেব। আমি শুধু আপনাদের যে বার্তা দিতে এসেছি, দেখুন, সম্প্রতি বাংলার পরিবেশ পরিস্থিতির নিরিখে দাঁড়িয়ে মাতিন সাহেবের কেন রাজনীতিতে আসা তার ব্যাখ্যা উনি দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি সবাই রাজনৈতিক বিশারদ হয়ে পৃথিবীতে জন্ম নেন না। পরিবেশ পরিস্থিতিতে দাঁড়িয়ে কিছু কিছু মানুষ নিজেদের ইচ্ছার বিরুদ্ধে দাঁড়িয়েও জনমানসের চাহিদাকে মান্যতা দেওয়ার জন্য রাজনীতির আঙিনাতে চলে আসে। মাতিন সাহেব হচ্ছেন তার প্রকৃষ্ট উদাহরণ। উনি বক্তব্যের প্রথমেই ওনার পরিচয়, ওনার ভূত, ওনার ভবিষ্যৎ ব্যাখ্যা করছিলেন। আমি শুধু আপনাদেরকে বলি, আমি আমার ব্যক্তিগত জীবনে বাদুড়িয়াতেই বেড়ে ওঠা। মাতিন সাহেব বক্তব্যে বলছিলেন যে হাড়োয়ার ওপারে অববাহিকাতে নদীর ওপাশে ওনার জন্মস্থান এবং সেখানেই বেড়ে ওঠা। আমায় ধৃষ্টতা মাফ করবেন, মাতিন সাহেবকে সার্টিফাই করার মতন ক্ষমতা আমার নেই, কিন্তু বাদুড়িয়াতে থাকার সুবাদে আমি এটুকু বুঝেছি, আর 5 জন মানুষের মতন নন। মুখে যেটা বলেন কাজে সেটা করে দেখান। তাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মাতিন সাহেবের উপরে ভরসা রেখেছে হাড়োয়ার মানুষের দায়বদ্ধতা মেটানোর জন্য। সুযোগ মাতিন সাহেবের এসছেন, কিন্তু আমি ব্যক্তিগত স্তরে মনে করি এটা আমাদের সবার একটা অপরচুনিটি যে এই ধরনের মানুষকে রাজনীতির আঙিনাতে নিয়ে এসে কেবলমাত্র বসিরহাট জেলা নাই, সমগ্র বাংলাকে নতুন করে পথ দেখানোর একটা সুযোগ আমাদের হাতে নিয়ে এসে। রাজনৈতিক কর্মী সভায় দীর্ঘ রাজনৈতিক বক্তব্য রাখার ইপসা বা লিপসা নেই। আগামী দিন আরো বেশি করে আমাদের বলার সুযোগ থাকবে। এখানে মাদারদা থেকে শুরু করে আমাদের মণি থেকে শুরু করে কৃষ্ণ শরীর খারাপ আসতে পারেনি, জেলা পরিষদের অনেক কর্মদক্ষ থেকে শুরু করে অনেক মেম্বাররা আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি, আমাদের মেহেদি আছে সহসভাপতি, আসেররা আছে, প্রধানরা আছে, মনোয়ারাদি আছে, আমাদের রেখা মাহালি আছে, ইফতিকার ভাই আছে, সাথে আপনারা যারা এই হাড়োয়ার পবিত্র মাটিতে যারা তৃণমূল কংগ্রেসকে সযত্নে লালন পালন করেছে, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা জানিয়ে যেতে চাই।
হাড়োয়া হচ্ছে তামাম বাংলাতে একটা রোল মডেল বিধানসভা। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাড়োয়ার মানুষের উপরে বাড়তি ভরসা করেন। গত 2024-এর পার্লামেন্ট ইলেকশন হওয়ার পর আমাদের প্রয়াত নেতা শেখ হাজি নুরুল ইসলামের অবর্তমানে এই বিধানসভার বাই ইলেকশন বা উপনির্বাচন সংগঠিত হয়। সেই নির্বাচনে আপনারা এখানকার প্রার্থীকে একটা রেকর্ড সংখ্যক ভোটের ব্যবধানে জয়যুক্ত করেছেন। আমাদের চ্যালেঞ্জ আগামী নির্বাচনে সেই রেকর্ডকে যেন আমরা আবার নতুন করে ভেঙে দিতে পারি। এটাই হাড়োয়ারবাসীর কাছে আমার দাবি। সজ্জন ব্যক্তি, শিক্ষার আলোকে আলোকিত, বলতে আমায় দ্বিধা নেই। আমি এবং মাতিন সাহেব আমরা যে কমিউনিটিতে বিলং করি, আজও আমরা শিক্ষার আলো থেকে অনেক পিছিয়ে আছি। মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন দেখছেন সমাজের পিছিয়ে পড়া মানুষ। অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্তরিকভাবে চেষ্টা করছেন এদেরকে এনলাইট করার। সেই দায়িত্ব মাতিন সাহেবের হাতে ভরসা করে অর্পণ করেছেন আমাদের দলনেত্রী, প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুতরাং এর যোগ্য জবাব আমাদেরকে দিতে হবে। অনেক সময় ফেসবুক, ইউটিউবে আমি দেখছি কেউ বা কাউ চেষ্টা করছেন মাতিন সাহেবকে মেলাইন করার। আমি বলি তারা মূর্খের স্বর্গে বসবাস করছে। হাড়োয়ার মাটি তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। এখানকার মানুষ পলিটিক্যালি অনেক কনসাস এবং এই সচেতনতা বোধ আছে বলেই বিগত 15 বছর ধরে হাড়োয়ার মাটিতে আপনারা বারংবার প্রমাণ করিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রেকর্ড তৃণমূল কংগ্রেসের কর্মীরাই ভাঙে, অন্য কোনো বিরোধী রাজনৈতিক দলের সেই সুযোগ আসে না। তাই আমার বিশ্বাস আগামী দিন বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নতুন করে বাংলার মাটিতে পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে এই বিধানসভা থেকে মাতিন সাহেবকে 1.5 লক্ষ ভোটের ব্যবধানে আপনাদেরকে জয়যুক্ত করতে হবে। গতবারে জিতেছিলাম 1,31,000, এবারে সেই মার্জিনটাকে 1.5 লক্ষ ভোটের ব্যবধানে নিয়ে যেতে হবে। আমাদের সংগ্রাম তবেই হবে সার্থক। এইটুকু বলে এই বিধানসভার সর্বস্তরের কর্মী সমর্থক সবার প্রতি দলের তরফ থেকে আন্তরিক অভিনন্দন, ভালোবাসা